আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 4। আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ সলভ করব। এর আগে আমরা যে 3টি ক্লাস নিয়েছি সেগুলোর লিংক আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 3x21 এর নির্ণায়কটির মান যদি -1 হয় তাহলে x এর মান কত? এটা কিন্তু খুবই সহজ একটা এমসিকিউ। আমরা প্রথমেই এখান থেকে নির্ণায়কের মানটা বের করব। তো নির্ণায়কের মান বের করতে হলে প্রথমে মুখ্য কর্ণ বরাবর যেই ভুক্তিগুলো রয়েছে সেগুলো গুণ করতে হয়। এখানে আমরা ফার্স্টে 3 আর 1 গুণ করব, তাহলে 3 একে 3 মাইনাস এই দুটো গুণ করব, তাহলে 2 আর x গুণ করলে পাবো 2x। এটাই হচ্ছে এই নির্ণায়কের মান। তো প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু হচ্ছে -1। এবার -1 এ পাশে নিয়ে আসলে আমরা লিখতে পারি +1, আর -2x এ পাশে নিয়ে গেলে আমরা লিখতে পারি +2x। তো দেখতে পাচ্ছ 3 আর 1 যোগ করলে 4 হয়, ইকুয়াল টু 2x ছিল। তো 2 এখানে গুণ আকারে ছিল, এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে। তো x ইকুয়াল টু 4/2, তার মানে কিন্তু আমরা x এর মানটা পেয়ে গেলাম 2। তো এটা খুবই সহজ একটা এমসিকিউ ছিল, x এর মানটা আমরা 2 পেয়ে গেলাম, তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি। 2 নম্বর প্রশ্নটি এসেছে জটিল সংখ্যা থেকে। প্রশ্নে বলা হয়েছে যে 3 - 5i এর মডুলাস কত? আমরা জানি কোনো জটিল সংখ্যা যদি হয় x + iy, তাহলে এর মডুলাস হচ্ছে √x² + y², অর্থাৎ যে বাস্তব অংশ থাকবে তার স্কোয়ার প্লাস অবাস্তব অংশ। অবাস্তব অংশ মানে হচ্ছে i এর সহগ, তো i এর সহগের স্কোয়ার। আমরা এখানে একই কাজ করব। আমাদের জটিল সংখ্যা আছে 3 - 5i, তো এখানে বাস্তব অংশ হলো 3 এবং অবাস্তব অংশ হলো i এর সহগ অর্থাৎ -5। তাহলে আমাদের এখানে মডুলাসের সূত্রটা হবে √3² প্লাস -5 এর হোল স্কোয়ার, অবাস্তব অংশ তার হোল স্কোয়ার। তো আমরা জানি এখানে 3কে স্কোয়ার করলে হবে 9, যোগ মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু প্লাসই হবে, আর 5কে স্কোয়ার করলে হবে 25। তো 25 আর 9 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 34। তাহলে আমাদের মডুলাস হবে 34, √34, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ এবং b ভেক্টর ইকুয়াল টু √3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ হলে a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ কী হবে? দেখো, প্রশ্নে বলা হয়েছে a ভেক্টরের উপর, তো যেই ভেক্টরের উপর বলা হবে সেই ভেক্টরের মানটা আমাদেরকে নিচে লিখতে হবে, আর উপরে হবে দুটি ভেক্টরের ডট গুণফল। এটি হচ্ছে অভিক্ষেপ বের করার সূত্র। যদি আমাদেরকে বলতো যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ কত হবে, যদি বলতো যে বি ভেক্টরের উপর, তখন বি ভেক্টরের মানটাকে আমরা নিচে লিখতাম, আর উপরে সবসময় ভেক্টর দুইটার ডট গুণফল লিখতে হয়। তো আমরা এভাবে মনে রাখবো, অভিক্ষেপ বের করতে বললে সূত্রটা হচ্ছে যেই ভেক্টরের উপর বলবে সেই ভেক্টরের মান দিয়ে আমরা নিচে ভাগ করব। যেই ভেক্টরের উপর বলবে সেই ভেক্টরটা আমরা নিচে লিখব, এবং যে আমাদের যে দুটো ভেক্টর দেওয়া থাকবে সেই দুটো ভেক্টরের ডট গুণফলটা উপরে লিখব। এটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ বের করার সূত্র। তো এবার যদি আমরা ডট গুণফল করি উপরে, তাহলে ডট গুণফল করার নিয়ম হচ্ছে i, j এবং k প্রত্যেকটার যে সহগ থাকবে প্রত্যেকটার সহগের গুণফল করা। তো দেখতেই পাচ্ছ এখানে i ক্যাপের সহগ হচ্ছে 1, এখানে সহগ হচ্ছে √3। তো √3 এবং 1 গুণ করলে আমরা পেয়ে যাই √3, প্লাস এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, তো 3 একে আমরা 3 লিখতে পারি। এরপর এখানে আছে -2, এখানে আছে +1, -2 আর 1 গুণ করলে -2 হয়। নিচে হচ্ছে এ ভেক্টরের মান। তো মান বের করার নিয়ম হচ্ছে i, j, k প্রত্যেকটা সহগের স্কোয়ারের সমষ্টি বের করা, অর্থাৎ আমরা এখানে ফার্স্ট অফ অল রুট দিব, এরপর i, j, k দেখতেই পাচ্ছ প্রত্যেকটারই সহগ হচ্ছে 1 করে, তাহলে প্রত্যেকটা সহগকে স্কোয়ার করে যোগ করতে হবে। আমরা এখানে তাই করলাম।
আই এর সহগ 1 তার স্কোয়ার প্লাস জে সহগ 1 এটার স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগও 1 সেটার স্কোয়ার। আচ্ছা, এবার √3 প্লাস 3 মাইনাস 2 করলে আমরা পেয়ে যাব 1, আর নিচে যদি আমরা এই সকল সংখ্যা যোগ করি 1 প্লাস 1 প্লাস 1 তাহলে কিন্তু 3 চলে আসে। তো এটি হচ্ছে আমাদের অভিক্ষেপের মান। এই উত্তরটা আমাদের এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। চলো এবার 4 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে যে কোনো সাইকেল আরোহী একটি ইঞ্জিনের 84 মিটার পশ্চাৎ হতে 20 মিটার পার সেকেন্ড সমবেগে তার দিকে যাত্রা করলো। তো আমরা যদি এটা চিত্র আঁকার মাধ্যমে বুঝে নিতে চাই তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের ইঞ্জিনটা ছিল আর এখানে আমাদের ছিল সাইকেল আরোহী। তো সাইকেল আরোহী ইঞ্জিনের থেকে 84 মিটার পশ্চাতে অর্থাৎ 84 মিটার পিছনে ছিল। এখানে ছিল ইঞ্জিনটা আর এখানে ছিল সাইকেল আরোহী। তো সাইকেল আরোহী এখান থেকে 20 মিটার পার সেকেন্ড সমবেগে ইঞ্জিনের দিকে যাত্রা করলো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সমবেগ। এরপর বলা হয়েছে যে একই সময় অর্থাৎ সাইকেলটা যখন রওনা দিয়েছে ঠিক তখনই ইঞ্জিনটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে। তাহলে এখানে আমাদের এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে সম্মুখের দিকে, তার মানে হলো সামনের দিকে যাত্রা শুরু করলো। তো এক্ষেত্রে তারা কত সেকেন্ডে মিলিত হবে? আমরা ধরে নিচ্ছি তারা টি সময় পরে মিলিত হবে, অর্থাৎ টি সেকেন্ড পরে ইঞ্জিনটা এখান থেকে এখানে চলে আসবে। আমরা ধরে নিচ্ছি টি সেকেন্ড পরে ইঞ্জিনটা এখান থেকে এখানে চলে আসবে। এই দূরত্বটুকুকে আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে ইঞ্জিনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হলো এক্স এবং এখানে সমত্বরণে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি, আমরা সূত্র শিখেছিলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো দেখতে পাচ্ছ এখানে আদিবেগের মানটা দেওয়া নেই, তো আমরা এখানে আদিবেগটাকে 0 ধরে নিতে পারি। তাহলে এক্সের মানটা হলো হাফ এটি স্কোয়ার। এটি হলো ইঞ্জিনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এবার যদি আমরা সাইকেলের ক্ষেত্রে আসি তাহলে সাইকেলকে কিন্তু মোট 84 প্লাস এক্স। সাইকেলের ক্ষেত্রে যদি আমরা এস লিখি তাহলে এসের মানটা হবে 84 প্লাস এক্স। মিলিত হওয়ার জন্য সাইকেলকে প্রথমে 84 মিটার অতিক্রম করতে হবে এবং এক্স মিটারও অতিক্রম করতে হবে এবং এই সম্পূর্ণ দূরত্বটাকে সাইকেলকে টি সময়ের মধ্যে অতিক্রম করতে হবে। আচ্ছা, আর এক্ষেত্রে যদি আমরা সূত্র লিখতে চাই, দেখো সাইকেলটি যদি সমবেগে গিয়েছে, সাইকেলটি কিন্তু এখানে সমবেগে গিয়েছে, তাহলে এস ইকুয়াল টু হবে ভিটি। এস ইকুয়াল টু সূত্র হবে ভিটি। এবার আমরা মানগুলো বসিয়ে দিব। 84 প্লাস এক্স, তো এক্সের মানটা আমরা এখান থেকে পাই। এক্স ইকুয়াল টু আমরা পেয়েছিলাম হাফ এটি স্কোয়ার। এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে হাফ ইন্টু এর মানটা হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এর মানটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর টি এর জায়গায় টি থাকবে। আমরা কিন্তু দুই ক্ষেত্রেই সময়টাকে টি ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে 84 প্লাস এক্সের মানটা হলো হাফ আর 2 কাটাকাটি গিয়ে কিন্তু শুধু টি স্কোয়ার থাকবে, ইকুয়াল টু হচ্ছে ভি আর টি। তো ভি এর মানটা আমাদের ছিল সাইকেলের ক্ষেত্রে, ভি এর মানটা আমাদের 20 মিটার পার সেকেন্ড ছিল। তো ভি এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম 20 আর টি এর জায়গায় বসবে টি। তো এবার যদি আমরা সবগুলোকে এক পাশে নেই তাহলে টি স্কোয়ার প্লাস 20টি এ পাশে আসলে হবে মাইনাস 20টি প্লাস 84 ইকুয়াল টু 0। তো এবার আমাদেরকে মিডল টার্ম করতে হবে। আমরা মিডল টার্ম করতে পারি, বাট যেহেতু এখানে আমাদের ক্যালকুলেটর অ্যালাউ এবছর, তো আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যেই করে দেখাচ্ছি। তো মিডল টার্মটা ক্যালকুলেটরের সাহায্যে করার জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে মোড বা মেনু এটাতে চলে যাব। তারপর একটু নিচে গেলে আমাদের এখানে যেই এক্স ওয়াই ইকুয়াল টু 0 অর্থাৎ ইকুয়েশন অপশনটা রয়েছে এখানে যেতে হবে। তো এখানে যেতে হলে এ লিখতে হবে। এ লেখার জন্য আমরা এখানে আলফা, এরপর এ মাইনাস চিহ্নটা আছে এর উপরে কিন্তু এ লেখা আছে, তো মাইনাস চিহ্নের এখানে আমরা চাপ দিব, তাহলেই ইকুয়েশন মোডে চলে আসব। তারপর আমাদের দুটো অপশন রয়েছে, পলিনোমিয়াল নাকি সাইমুল ইকুয়েশন। তো দেখো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত বা ত্রিঘাত এসবের ক্ষেত্রে আমরা এগুলোকে বলি বহুপদীয় জাতীয় সমীকরণ, অর্থাৎ এগুলোকে বলা হয় পলিনোমিয়াল ইকুয়েশন।
পাওয়ার যদি থাকে সেগুলোকে আমরা পলিনোমিয়াল ইকুয়েশন বলি। তো এই জন্য আমাদেরকে 2-এ চাপ দিতে হবে। 2-এ চাপ দেওয়ার পর আমাদের জানতে চেয়েছে যে ডিগ্রি কত, মানে এটার সর্বোচ্চ ঘাত কত, যেটা হচ্ছে 2, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তো এই জন্য আমরা এখানে 2-এতে চাপ দিব। এবার এই সমীকরণটা এখানে তুলতে হবে। তো ফার্স্টে চেয়েছে এক্স স্কোয়ারের সহগ। তো এক্স স্কোয়ার বলতে আমরা এখানে বুঝে নিব টি স্কোয়ার। তো টি স্কোয়ারের সহগ হচ্ছে 1, এজন্য আমরা এখন 1-এ চাপ দিব। 1-এ চাপ দেওয়ার পরে ইকুয়াল চিহ্নে চাপ দিব। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1 লেখা উঠে গেছে। একইভাবে এক্সের সহগ লিখব। এক্স মানে হলো টি, টি এর সহগ হচ্ছে -20। তো আমরা এখানে -20 লিখে ফেলবো। লিখার পরে ইকুয়াল চিহ্নে চাপ দিব। তাহলে এটাও এখানে এন্ট্রি হয়ে যাবে। তারপর হচ্ছে ধ্রুবক পথটা, যেটা হচ্ছে 84। তো 84 লিখে আমরা ইকুয়াল চিহ্নে চাপ দিব। তাহলে এটাও এন্ট্রি হয়ে গেল। এবার যদি আমরা আরেকবার ইকুয়াল চিহ্নে চাপ দেই তাহলে কিন্তু আমাদের এক্সের মান চলে আসবে। তো এক্সের মান বলতে আমরা এখানে বুঝে নিব টি এর মান। এক্সের মান বলতে আমরা বুঝে নিব টি এর মান। তো টি এর একটা মান আমরা পেয়ে গেলাম 14। আবার যদি ইকুয়াল চিহ্নে চাপ দিই তাহলে আরেকটা মান চলে আসবে, যেটা হচ্ছে 6। তাহলে আমাদের টি এর যে দুটো মান সেগুলো হচ্ছে 14,6। তো এটা কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া মিডল টার্ম করেও করতে পারি। আচ্ছা, তো আমাদের সময় হবে 14 আর 6, অর্থাৎ তারা 6 সেকেন্ড এবং 14 সেকেন্ড পরে মিলিত হবে। তো সঠিক উত্তর হচ্ছে ডি। 5 নম্বর এমসিকিউটি যৌগীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট dx ডিভাইডেড বাই ই পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স। এটা কিন্তু খুবই কমন একটা এমসিকিউ। এই এমসিকিউটা প্রাইভেট ভর্তি পরীক্ষায় আসে। চলো আমরা এটা সলভ করি। তো এটা সলভ করার জন্য যেহেতু হরে ই পাওয়ার এক্স এবং ই ইনভার্স এক্স দুটোই রয়েছে, তো আমরা এখানে একটা কাজ করব যে লব এবং হরকে ই পাওয়ার এক্স দ্বারা গুণ করব। তো আমরা এখানে লবকেও ই পাওয়ার এক্স দ্বারা গুণ করলাম, হরকেও গুণ করব। তো দেখতেই পাচ্ছ ই পাওয়ার এক্স ইন্টু ই পাওয়ার এক্স, তাহলে হবে ই পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস এখানে আমরা ই পাওয়ার এক্স দিয়ে গুণ করব। তাহলে আগে থেকে ই ইনভার্স এক্স ছিল, এর সাথে আমরা গুণ করতেছি ই পাওয়ার এক্স। আমরা লব এবং হর প্রত্যেকটাকেই ই পাওয়ার এক্স দ্বারা গুণ করলাম। এরপর উপরে যা আছে লিখে দিচ্ছি ই পাওয়ার এক্স ডিএক্স, নিচে ই পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস দেখতেই পাচ্ছ ই ইনভার্স এক্স, এটা মানে কিন্তু 1 বাই ই পাওয়ার এক্স। ইনভার্সের জন্য আমরা লিখেছি 1 ভাগ আর বাকি থাকে ই পাওয়ার এক্স, সেটা লিখেছি। তাহলে ই পাওয়ার এক্স আর নিচের ই পাওয়ার এক্স কিন্তু কাটাকাটি যায়, তাহলে এখান থেকে থাকে শুধুমাত্র 1। এবার আমরা যদি ই পাওয়ার এক্সকে জেড ধরে নেই তাহলে কিন্তু এটা সহজেই করা যায়। আমরা এখানে লিখছি যে ধরি ই পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। তো এবার দুই পাশে ডিডিএক্স করলে ই পাওয়ার এক্সকে ডিডিএক্স করলে ই পাওয়ার এক্সই থাকে, আর জেডকে ডিডিএক্স করলে হয় ডিজেড বাই ডিএক্স। তো এবার ডিএক্স ভাগ আছে, এপাশে গেলে গুণ হবে, তাহলে ই এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তো দেখতেই পাচ্ছ ই পাওয়ার এক্স ডিএক্স এর জায়গায় কিন্তু আমরা এবার ডিজেড লিখতে পারি। তাহলে উপরে আমরা লিখে দিচ্ছি ডিজেড আর নিচে ই পাওয়ার এক্স এটাকে আমরা জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার প্লাস 1। তো এখন দেখো এটা কিন্তু সরাসরি ইন্টিগ্রেশনের একটি সূত্র। এর সূত্রটা আমরা পড়েছিলাম টেন ইনভার্স জেড, টেন ইনভার্স জেড প্লাস সি। যদি এখানে এক্স থাকতো তাহলে এক্স হতো, যেহেতু জেড রয়েছে এজন্য টেন ইনভার্স জেড প্লাস সি। এবার জাস্ট জেডের জায়গায় জেডের মানটা বসিয়ে দিলেই হলো। তাহলে টেন ইনভার্স জেড মানে হচ্ছে ই পাওয়ার এক্স, তাহলে এখানে বসিয়ে দিলাম ই পাওয়ার এক্স প্লাস সি। তো এটি হচ্ছে আমাদের উত্তর। এই উত্তরটা এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। 6 নম্বর প্রশ্নটি সরলরেখা থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে যে মূলবিন্দুগামী কোনো সরলরেখা। তো ফার্স্টে আমরা একটা সরলরেখা এঁকে নিচ্ছি যেটা হচ্ছে মূলবিন্দুগামী। ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের মূলবিন্দু, অর্থাৎ 0,0। তো এই সরলরেখার উপরস্থ একটি বিন্দু। তো এই সরলরেখার উপরে আরও একটি বিন্দু রয়েছে যেটা হলো 10,5। আমরা ধরে নিচ্ছি এই সরলরেখার উপরে এই বিন্দুটা হচ্ছে 10,5। তাহলে বলা হয়েছে যে এই সরলরেখাটির ঢাল কত হবে। আমরা জানি কোনো রেখা দুটি বিন্দুগামী হলে সেই রেখার ঢাল বের করার সূত্র হচ্ছে
উপরে হবে কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই নিচে হবে ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ x2 মাইনাস x1। তো আমরা এখানে প্রথম বিন্দুটাকে x1, y1 ধরতে পারি আর দ্বিতীয় বিন্দুটাকে x2, y2 ধরতে পারি। তো এবার আমরা খুব সহজে মানগুলো বসাতে পারবো। y2 হচ্ছে 5, y1 হচ্ছে 0, তাহলে 5 মাইনাস 0, এখানে হবে 5 মাইনাস 0, নিচে হবে x2 মাইনাস x1 অর্থাৎ 10 মাইনাস 0। তো নিচে লিখে দিলাম 10 মাইনাস 0। তো বুঝতে পারতেছো এটা করলে 5 ডিভাইডেড বাই 10 থাকে আর 5/10 করলে আমরা পেয়ে যাব হাফ, কাটাকাটি করলে হাফ পেয়ে যাব, তাহলে আমাদের ঢাল হচ্ছে হাফ, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 7 নম্বর এমসিকিউটা ত্রিকোণমিতি থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে যে সাইন 15 ডিগ্রি এর মান কত। তো এই মানটা কিন্তু আমাদের মুখস্থ নেই, তো এই মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি। তো এর জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্যালকুলেটরটি ডিগ্রি মোডে রয়েছে কি না। তো এখানে ডি থাকা লাগবে, যদি ডিগ্রি মোডে না থাকে তাহলে আমরা এখানে শিফট এরপর মেনু এখানে চাপ দিব, তাহলে 2 নম্বর অপশনে অ্যাঙ্গেল ইউনিট আসবে। তো আমরা এখানে 2-এ চাপ দিব, তাহলে ডিগ্রি, রেডিয়ান, গ্রাডিয়ান 3টি মান এখানে এসেছে। তো আমরা এখান থেকে ডিগ্রি সিলেক্ট করব অর্থাৎ 1-এ চাপ দিব। তো ডিগ্রি মোডে আসার পরে আমাদের এখানে রয়েছে সাইন 15 ডিগ্রি, তো আমরা এখানে লিখে দিব সাইন তারপর 15। এরপর ইকুয়াল চিহ্নে চাপ দিলে আমাদের সাইন 15 ডিগ্রি এর মানটা চলে আসলো, যেটা হচ্ছে √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 4। কিন্তু দেখতে পাচ্ছ এই অপশনটা কিন্তু আমাদের উত্তরে নেই। তো আমরা একটা কাজ করব, এটার দশমিকে মানটা কত আসে সেটা দেখব। দশমিকে মানটা আসে এটা। তো এখন এই প্রত্যেকটা অপশন আমরা চেক করে দেখব যে কোনটার ক্ষেত্রে দশমিকে এই মানটা আসে। যদি আরেকটু খেয়াল করো, আমাদের কিন্তু প্রত্যেকটা চেক করার দরকার নেই। খেয়াল করে দেখো এটার ফরম্যাটটা, এইখানে লবের মধ্যে দুটো সংখ্যা থাকবে এবং মাঝে একটা বিয়োগ চিহ্ন থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একমাত্র সি নাম্বার অপশনেই উপরে দুটি সংখ্যা এবং মাঝখানে বিয়োগ চিহ্ন রয়েছে। তো আমরা যদি শুধু সি নাম্বারটা চেক করি তাহলেই এই উত্তরটা পেয়ে যাব। এটার দশমিকের মান ছিল 0.25। দেখব যে এখান থেকেও এই মানটা আসে কি না। তো আমরা এখানে উপরে লিখে দিচ্ছি √3, তারপর হচ্ছে -1 ডিভাইডেড বাই 2√2। তাহলে এই মানটা কিন্তু দেখো এটাই চলে আসছে 0.2588, একই মান চলে এসেছে। তো আমরা বলতেই পারি যে সাইন 15 ডিগ্রি এর মানটা হবে সি নাম্বারটা। তো আমাদের ক্যালকুলেটরে যদি এটা লেখার পরে এরকম ভগ্নাংশ না আসে, সরাসরি দশমিক চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলো অপশনে চেক করে দেখতে হবে। অথবা আরও ভালো হয় যদি আমরা এই মানটা মুখস্থ করে রাখি। আর এটা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সাইন 15 ডিগ্রি এটাকে আমরা কিন্তু লিখতে পারি 45 মাইনাস 30। 15 ডিগ্রিকে এভাবে লেখা যায়। এরপর আমরা সাইন এ মাইনাস বি এর সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা সাইন এ মাইনাস বি এর সূত্র জানি, এটা এখানে লিখে দিচ্ছি। সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। আচ্ছা, তো বুঝতেই পারতেছো এ হচ্ছে 45 আর বি হচ্ছে 30। তাহলে এখানে হবে সাইন এ অর্থাৎ সাইন 45 ইন্টু কজ বি অর্থাৎ কজ 30 মাইনাস কজ এ অর্থাৎ 45 ইন্টু হচ্ছে সাইন বি অর্থাৎ সাইন 30। এবার আমরা প্রত্যেকটার মান বসিয়ে দিব। সাইন 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু কজ 30 এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 মাইনাস কজ 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু সাইন 30 এর মান হচ্ছে হাফ। তো এবার যদি আমরা সিম্পলি গুণ করি তাহলে √3 আর 1 গুণ করলে হয় √3 আর নিচে হয় 2√2 মাইনাস এখানেও গুণ করলে উপরে হবে 1, নিচে হবে 2√2। এবার যদি আমরা লসাগু করে দেই তাহলে এখানে 2√2 হবে আর উপরে হবে √3 মাইনাস 1, √3 মাইনাস 1। তাহলেও দেখতে পাচ্ছ আমরা কিন্তু সি নাম্বার অপশনটাই পেয়েছি। তো এমসিকিউটা আমরা ক্যালকুলেটর সাহায্য করে দেখালাম এবং ক্যালকুলেটর সাহায্য ছাড়াও করে দেখালাম। আশা করি সবাই এমসিকিউটা বুঝতে পেরেছো। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জ্যামিতিকভাবে
ইন্টিগ্রেট ফাংশন অফ এক্স ডিএক্স এবং লিমিট দেওয়া আছে এ থেকে বি, এটা দ্বারা কি বোঝায়? আমরা জানি যোগজীকরণের ক্ষেত্রে যদি লিমিট দেওয়া থাকে তাহলে এটা কিন্তু ক্ষেত্রফল বোঝায়। আমাদের একটি ফাংশন দেওয়া রয়েছে, আমরা সেই ফাংশনটাকে ইন্টিগ্রেট করি, এরপর যদি সেখানে লিমিট বসানো হয় তাহলে যে মানটা পাবো সেটি হচ্ছে এক্স অক্ষের উপর এই ফাংশনের যেই ক্ষেত্রফল বা আবদ্ধ জায়গা তার ক্ষেত্রফল বোঝায়। তো এখানে আমরা সিম্পলি মনে রাখবো যে লিমিট দেওয়া থাকলে এটা ক্ষেত্রফলই বোঝায়, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে বি নাম্বারটা। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব দ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলা হয়? এটার অ্যান্সার হচ্ছে পরিকেন্দ্র। বাকিগুলো বলতে কি বোঝায় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ত্রিভুজের 3টা বাহু রয়েছে এবং একই সাথে 3টা কোণ রয়েছে। তো ফার্স্ট অফ অল এই যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করে সেটাকে আমরা বলি অন্তকেন্দ্র। তো আমরা এখানে মনে রাখবো যে কোনো দুটি কোণের ক্ষেত্রে কোণের সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করে সেটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্র, এটা হবে অন্তকেন্দ্র। এরপর আমাদের যে বাহু রয়েছে, আমরা যদি বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক আঁকি, অর্থাৎ এই বাহুকে যদি আমরা সমদ্বিখণ্ডিত অর্ধেক করি তাহলে এটা, এবং একইভাবে যদি আমরা এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করি তাহলে এটা যেই বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি পরিকেন্দ্র, অর্থাৎ বাহুর সমদ্বিখণ্ডক এর যে ছেদবিন্দু রয়েছে সেটাকে আমরা বলে থাকি পরিকেন্দ্র। এরপর ভরকেন্দ্র মানে হচ্ছে ত্রিভুজের যদি আমরা মধ্যমা আঁকি, মধ্যমা আঁকার নিয়ম হচ্ছে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করা। আমরা ধরে নিচ্ছি এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এইটা, তো আমরা যদি এই শীর্ষবিন্দু এবং এই মধ্যবিন্দু যোগ করে দেই তাহলে এটা হচ্ছে একটা মধ্যমা। একইভাবে আমরা যদি এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর মধ্যবিন্দু অর্থাৎ এটা যোগ করে দিই তাহলে এটা হচ্ছে আরেকটা মধ্যমা। এই মধ্যমাগুলো যেখানে ছেদ করে সেটাকেই বলা হয় ভরকেন্দ্র। আমরা যদি 3 নাম্বারটা থেকেও মধ্যমা আঁকতাম তাহলে কিন্তু এটা এখানেই ছেদ করতো। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো যে মধ্যমাগুলোর যে ছেদবিন্দু এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। মধ্যমাগুলোর ছেদবিন্দু হলো ভরকেন্দ্র। লাস্টে রয়েছে লম্বকেন্দ্র। তো বুঝতে পারতেছো লম্বকেন্দ্র মানে হলো আমরা যদি কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপরে লম্বটা নিই। দেখো মধ্যমা আর লম্ব কিন্তু সেম না। যদি ত্রিভুজটা এরকম হতো, বাঁকা হতো, এরকম যদি নাকি হতো তাহলে বুঝতে পারতেছো যে এইটার মধ্যবিন্দু কিন্তু এইখানটায় হবে, তাহলে মধ্যমা হবে এইটা, বাঁকাটা হবে মধ্যমা। আর যদি আমরা লম্ব আঁকতে চাই তাহলে এই সোজাসুজি এটা হচ্ছে আমাদের লম্ব। তো এটা হচ্ছে আমাদের লম্ব। একইভাবে যদি আমরা এই বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব টানি তাহলে ধরে নিচ্ছি সেটা হচ্ছে এটা হবে। তো এই লম্বগুলোর যে ছেদবিন্দু সেটাকেই আমরা বলি লম্ব কেন্দ্র। তো এখানে লিখে দিচ্ছি যে লম্বগুলোর যে ছেদবিন্দু সেটাকেই আমরা বলে থাকি লম্ব কেন্দ্র। তো এখানে যেহেতু বলেছে যে বাহুর সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু তাহলে এটা হবে পরিকেন্দ্র, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x/2 + x/3 এর সরল মান 43/60 অপেক্ষা বৃহত্তর হলে অসমতার রূপ কোনটি হবে? তো আমরা ফার্স্টেই এইটার সরল মান বের করব, অর্থাৎ এটাকে সিম্পলিফাই করব। তো আমরা এখানে লসাগু করতে পারি। 3 আর 2 এর লসাগু হবে 6। তা বুঝতে পারতেছো এখানে হবে 3x প্লাস এখানে হবে 2x, তাহলে আমরা পেয়ে গেলাম 5x/6। এটাই হচ্ছে এটার সরল মান। তো এই সরল মানটা বলা হয়েছে যে এই সরল মানটা 43/60 অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এটা হচ্ছে বড়, তাহলে হবে গ্রেটার দ্যান। তো 5x/6 গ্রেটার দ্যান 43/60, এটি হচ্ছে আমাদের অসমতাটির রূপ। তো এই উত্তরটা কিন্তু আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। 11 নম্বর প্রশ্নটি বৃত্ত থেকে এসেছে।
প্রশ্নে আমাদের একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বলা হয়েছে যে নিচের কোন বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। তো এজন্য আমরা প্রত্যেকটা বিন্দু দিয়ে বৃত্তকে সিদ্ধ করব। আমরা জানি কোনো বিন্দু দিয়ে বৃত্তের সমীকরণকে সিদ্ধ করার পরে সেই রেজাল্টটা যদি পজিটিভ আসে অর্থাৎ 0 থেকে বড় আসে, তার মানে হলো ওই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। আবার যদি রেজাল্টটা নেগেটিভ আসে অর্থাৎ 0 থেকে ছোট আসে, তার মানে হলো ওই বৃত্তটা বৃত্তের ভিতরে অবস্থিত। এবং যদি সিদ্ধ করার পরে রেজাল্টটা 0 আসে, তাহলে ওই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। উপরে বলতে বোঝাচ্ছি পরিধির উপরে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বৃত্ত, তো উপরে মানে হলো যে আমাদের যে পরিধি রয়েছে এই গোল অংশটা, এই দাগের উপরেই আমাদের বিন্দুটা অবস্থিত যদি 0 আসে। আচ্ছা, তো আমাদের যেহেতু বাইরে দরকার, তাহলে আমরা দেখব যে কোন বিন্দু দ্বারা সমীকরণকে সিদ্ধ করলে রেজাল্টটা পজিটিভ অর্থাৎ 0 থেকে বড় আসে। তো আমরা ফার্স্টে 1,1 দিয়ে এই বৃত্তটাকে সিদ্ধ করব। তাহলে এক্সের জায়গাতেও 1, ওয়াইয়ের জায়গাতেও 1 বসাবো। তো এখানে 1 কি স্কোয়ার করলে 1 প্লাস এখানে 1 আসে, 1 প্লাস 1। এরপর -6, 6 × 6 প্লাস 4 × 4 -12। তো এবার যদি আমরা এখানে যোগ বিয়োগ করি, তাহলে 1 আর 1 2, 2 - 6, এটা করলে কিন্তু -4 আসে। -4 এবং +4 এতটুকু কিন্তু কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র -12। তো যেহেতু নেগেটিভ চলে এসেছে, তার মানে হলো এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত, তো এটা হবে না। এরপর যদি আমরা -2,2 দিয়ে সিদ্ধ করি, তাহলে এক্সের জায়গায় -2 বসালে -2 হোল স্কোয়ার, এটা করলে কিন্তু 4 আসে। প্লাস ওয়াইয়ের জায়গাতেও যদি 2 বসাই, তাহলে 2 স্কোয়ার, এটা করলেও আসবে 4। এরপর -6 ইন্টু হচ্ছে -2, তারপর +4 ইন্টু হচ্ছে 2 -12। আচ্ছা, তারপর যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে 4 আর 4 এটা করলে আসে 16, 4 + 4 এটা করলে আসবে 8। তারপর মাইনাসে মাইনাসে প্লাস, 6 × 2 = 12 প্লাস 12। এরপর হচ্ছে 4 × 2 = 8 -12। তো একবারে লিখে দিলে 8 - 12 এটা করলে আসে -4। তো দেখতে পাচ্ছ এবার যোগ বিয়োগ করলে 12 - 4 করলে আসে 8, 8 + 8 এটা কিন্তু 16 আসে। তাহলে আমরা কিন্তু রেজাল্টটা পজিটিভ অর্থাৎ 0 থেকে বড় পাচ্ছি। তার মানে এই বিন্দুটা হলো আমাদের বৃত্তের বাইরে অবস্থিত। এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। আমাদের আর অপশন চেক করার দরকার নেই, আমরা বি নাম্বারটা দাগিয়ে দিব। আমরা যদি বাকি দুটি অপশনও চেক করতে যাই, তাহলে দেখব এখান থেকে হয় নেগেটিভ মান আসবে অথবা 0 আসবে। বৃত্তের বাইরে শুধুমাত্র এই বিন্দুটিই হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। 12 নম্বর প্রশ্নটি অন্তরীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে যে ddx অফ x² বাই x² - 4 এর মান কত। তো এটাকে সরাসরি ddx না করে আমরা প্রথমে এটাকে চাইলে সিম্পলিফাই করে নিতে পারি, অথবা যদি আমরা সরাসরি ddx করি তাতেও সমস্যা নেই। তাহলে এখানে ddx অফ u/v এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা এখানে ddx অফ u/v এর সূত্রটা লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে নিচে হবে v², উপরে হবে v ddx অফ u মাইনাস u ddx অফ v। তো আমরা এখানে উপরেরটাকে u ধরবো আর নিচেরটাকে v ধরবো। তো এবার এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে ddx অফ x² ডিভাইডেড বাই x² - 4, এটা হচ্ছে আমাদের u এবং এটা হচ্ছে আমাদের v। তো দেখতে পাচ্ছ নিচে হবে v² অর্থাৎ x² - 4 এটার হোল স্কোয়ার হবে। উপরে হবে v অর্থাৎ x² - 4 ইন্টু ddx অফ u। u মানে হলো x² অর্থাৎ এটাকে ddx করতে হবে। আমরা জানি x²কে ddx করলে হয় 2x। এরপর মাইনাস u অর্থাৎ x² ইন্টু হচ্ছে ddx অফ v অর্থাৎ এটাকে ddx করতে হবে। তো এখানেও দেখতে পাচ্ছ x² রয়েছে, তো x²কে ddx করলে হবে 2x। এরপর রয়েছে -4, তো এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, ধ্রুবককে ddx করলে কিন্তু -0 হবে, তো সেটা আর লিখছি না। আচ্ছা, এরপর আমরা এটাকে সিম্পলিফাই করব। তার আগে দেখো আমরা কিন্তু এখান থেকে চাইলে 2x কমন নিতে পারি। তো যদি আমরা লবের থেকে 2x কমন নেই, তাহলে লাইনটা হবে
2x কমন নিয়েছি তাহলে থাকে x স্কোয়ার মাইনাস 4, এরপর মাইনাস 2x কমন নিয়ে নিলে থাকে x স্কোয়ার। তো এখানে এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার কাটাকাটি যায়, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 তার হোল স্কোয়ার। তো এবার দেখতে পাচ্ছ 2x এবং মাইনাস 4 গুণ করতে হবে, তো গুণ করলে আসবে মাইনাস 4 দুগুণে 8x, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 তার হোল স্কোয়ার। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় অন্তরীকরণের মান। তো এই উত্তরটি কিন্তু আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। 13 নম্বর প্রশ্নটি ত্রিকোণমিতি থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে যে সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 30 প্লাস কজ এক্স ইন্টু সাইন এক্স প্লাস 120 ডিগ্রি এর মান কত? তো বুঝতে পারতেছো এই অ্যাঙ্গেলটা কিন্তু বড় রয়েছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এটাকে সিম্পলিফাই করতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে সাইন এক্স প্লাস 120 ডিগ্রি, এটাকে আমরা সিম্পলিফাই করব। তো এখানে যে 120 ডিগ্রি রয়েছে এটাকে আমরা লিখতে পারি 90 প্লাস 30, 90টাকে আমরা শুরুতে লিখেছি এবং মাঝখানে আমরা এই এক্সটা লিখে দিব। তো 120কে আমরা ভেঙে লিখেছি 90 প্লাস 30, আর এক্সের জায়গায় এক্স রেখে দিয়েছি। এখন 90 শুরুতে লেখার কারণ হচ্ছে, দেখো আমরা জানি সাইনের ভিতরে যদি এরকম থাকে 90 ডিগ্রি প্লাস থিটা, তো সাইনের মধ্যে যেহেতু 90 ডিগ্রি রয়েছে এবং 90 ডিগ্রি এর গুণিতক বা সহগ হচ্ছে 1 অর্থাৎ বিজোড় সংখ্যা, তাহলে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। এবং 90 ডিগ্রি প্লাস থিটা এটা কিন্তু 2 নাম্বার চতুর্ভাগে বোঝায়, আর 2 নাম্বার চতুর্ভাগে কিন্তু সাইনের মানটা পজিটিভ, এই জন্য চিহ্নটাও পজিটিভই থাকবে। আচ্ছা, এরপর হবে থিটা। তো এখানেও আমরা সেম জিনিসটাই করব, 90 ডিগ্রি প্লাস এই পুরোটাই হচ্ছে আমাদের থিটা। তো এখানে আমরা লিখে দিব কস থিটা। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হলে আমরা সেখানে লিখতে পারি কস থিটা, এখানেও সেই কাজটাই করতেছি। তো এখানে লিখে দিব কস থিটা, যার মানে হলো এক্স প্লাস 30। তো এই জিনিসটার মান আমরা পেয়ে গেলাম কজ এক্স প্লাস 30। এবার যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে কিন্তু একটা সূত্র হয়ে যায়। তো আমরা এই পার্টটুকুকে শুরুতে লিখব, অর্থাৎ এটাকে কজ এক্স প্লাস 30 এই জিনিসটা আমরা শুরুতে লিখতেছি, কজ এক্স প্লাস 30 ইন্টু হচ্ছে কজ এক্স, ইন্টু হচ্ছে কজ এক্স, তারপর প্লাস এই জিনিসটা লিখব। তো এটা আগে লিখতেছি সাইন এক্স প্লাস 30 ইন্টু হচ্ছে সাইন এক্স, আমরা একবারে সাজিয়ে লিখলাম। তো এবার খেয়াল করো, কস এই পুরোটাকে আমরা এ ধরবো এবং এক্সকে বি ধরবো, তাহলে কজ এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। তো এটা হচ্ছে আমাদের কজ এ মাইনাস বি এর সূত্র। তো আমরা এখানে লিখে দিব কজ এ মাইনাস বি, এ মানে হলো এক্স প্লাস 30 মাইনাস বি মানে হলো এক্স। এরপর দেখতেই পাচ্ছ প্লাসের এক্স এবং মাইনাসের এক্স কাটাকাটি যায়, তাহলে থাকে শুধুমাত্র কস 30। এরপর আমরা জানি কস 30 ডিগ্রি এর মান হচ্ছে √3/2। তাহলে এই সম্পূর্ণ রাশিটার আমরা মান পেয়ে গেলাম √3/2, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে বি নাম্বারটা। 14 নম্বর এমসিকিউটি অন্তরীকরণের লিমিট থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু 0 লগ বেস ই। তো লগ বেস ই এটা মানে কিন্তু আমরা লন বুঝি, লগ বেস ই এটা মানে হচ্ছে লন। আচ্ছা, লগ বেস ই অর্থাৎ লন, তারপর দেওয়া আছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এর মান কত। তো লিমিটের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে এখানে লিমিটটা বসিয়ে দিব। তো যদি 0 এখানে বসানো হয় তাহলে উপরে হচ্ছে লন 1 প্লাস 0, এটা করলে কিন্তু 1ই আসে, আর নিচে এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি 0। তাহলে দেখো লন 1 এটার মানও কিন্তু 0 আর নিচে এসেছে 0। তো 0/0 ফরম্যাট যখন চলে আসে তখন আমরা এখানে এল হসপিটাল রুলটি অ্যাপ্লাই করতে পারি। তো রুলটি হচ্ছে সিম্পলি লব এবং হরকে ডিডিএক্স করা। আমরা এখানে লিখব লিমিট এক্স টেন্স টু 0, উপরে আর নিচে ডিডিএক্স করব। তো এটা হচ্ছে লন 1 প্লাস এক্স, আমরা জানি লন এক্স, আমরা জানি ডিডিএক্স অফ লন এক্স, এটাকে যদি ডিডিএক্স করা হয় তাহলে আসে 1/x। এখানেও সেম জিনিস 1 প্লাস এক্স, তাহলে লন 1 প্লাস এক্স এটাকে ডিডিএক্স করলে আসবে 1/1 প্লাস এক্স, আর নিচে ছিল এক্স, এক্সকে ডিডিএক্স করলে নিচে 1ই হবে। তো
তো নিচে 1টা আর লিখছি না। আচ্ছা, তো একবার উপরে আর নিচে একবার ডিডিএক্স করার ফলে আমরা এই রাশিটা পেলাম। এবার এখানে আমরা লিমিটটা বসিয়ে দিব। তাহলে উপরে 1 আর নিচে 1 প্লাস 0। তাহলে দেখতেই পাচ্ছ 1/1 এটা করলে কিন্তু 1ই আসে। তো আমরা একটা সংজ্ঞায়িত মান পেয়ে গিয়েছি। তো এটাই হবে আমাদের লিমিটের মান, অর্থাৎ সঠিক উত্তর হবে সি। 15 নম্বর এমসিকিউটি বিপরীত ত্রিকোণমিতি থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে যে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 এর মান কত। তো আমরা একটা সূত্র জানি যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটার সূত্র হচ্ছে tan ইনভার্স উপরে এক্স প্লাস ওয়াই আর নিচে হলো 1 মাইনাস এক্স ওয়াই। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এর জন্য আমরা ফার্স্টে দুটো করে নিব। তো আমরা ফার্স্টে এইটা এবং এইটা এই দুটোতে এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে tan ইনভার্স এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো এই দুটোকে যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি তাহলে লাইনটা দাঁড়ায় tan ইনভার্স উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ হাফ প্লাস 1/5, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ হাফ ইন্টু 1/5। এরপর রয়েছে প্লাস tan ইনভার্স 1/8। এবার আমাদেরকে এখানে লসাগু করতে হবে। তো লসাগু না করে আমরা একটা কাজ করতে পারি। দেখতে পাচ্ছ যে এখানেও লসাগু কিন্তু 10 হয়, আবার এখানেও গুণফল 5 দুগুণে 10। তো লসাগু না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লব এবং হরকে 10 দিয়ে গুণ করতে পারি, অর্থাৎ সবগুলোকেই 10 দিয়ে গুণ করব। তো ফার্স্টে রয়েছে হাফকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 10 ইন্টু হাফ এটা করলে কিন্তু 5 চলে আসে। প্লাস আমরা যদি এবার 1/5কেও 10 দিয়ে গুণ করি তাহলে 5 আর 10 কাটাকাটি করে 2 চলে আসে। এরপর 1কে 10 দিয়ে গুণ করলে 10 একে 10 মাইনাস এখানে যখন আমরা 10 দিয়ে গুণ করব তাহলে দেখো নিচে 10 রয়েছে, নিচে রয়েছে 5 দুগুণে 10, উপরে রয়েছে 10। তো এই 10 এবং এই 10 কিন্তু কাটাকাটি যায়, থাকবে শুধুমাত্র 1 প্লাস tan ইনভার্স 1/8। এবার আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে পেয়ে যাব tan ইনভার্স উপরে হচ্ছে 5 প্লাস 2 অর্থাৎ 7 আর নিচে হচ্ছে 10 মাইনাস 1 অর্থাৎ 9। তারপর হলো প্লাস tan ইনভার্স 1/8। এবার দেখতে পাচ্ছ আমরা এখানে আবারও tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে সূত্রটা হবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু হচ্ছে ওয়াই। তো এখানেও আমরা একইভাবে লসাগু না করে উপরে আর নিচে 8 নং 72 দিয়ে উপরে আর নিচে গুণ করব। আচ্ছা, তাহলে tan ইনভার্স এখানে যদি 72 দিয়ে গুণ করা হয় তাহলে 72 আর 9 দেখো এই দুটো কাটলে কিন্তু 8 হয়। তো 8 গুণ 7 এটা আসবে 56। প্লাস এখানেও যদি আমরা 72 দিয়ে গুণ করি তাহলে 8 এবং 72 কাটলে আসবে 9। তো 9কে 9, নিচে হবে 1 মাইনাস, আচ্ছা এখানেও 72 দিয়ে গুণ করতে হবে, তো 72-এর সাথে 1 গুণ করলে 72ই হবে, মাইনাস আচ্ছা এখানেও আমরা 72 দিয়ে গুণ করব। তো দেখো নিচে কিন্তু 8 নং 72 এবং উপরেও 72, তো কাটাকাটি যাবে, থাকবে 7 থেকে 7। আচ্ছা এরপর হচ্ছে tan ইনভার্স 56 যোগ 9 এটা করলে আমরা পাবো 65 আর নিচে 72 মাইনাস 7 এটা করলেও আমরা 65 পাবো। তো 65 আর 65 কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি 1। তো tan ইনভার্স 1 এর মানটা আমরা জানি π/4। তো এখানে আমাদের সঠিক উত্তর কিন্তু হবে π/4 অর্থাৎ সি নাম্বারটা। আচ্ছা, তো এই এমসিকিউটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিলাম। চলো এবার দেখে নেওয়া যাক ক্যালকুলেটর সহ আমরা কিভাবে করতে পারি। তো এটা আমরা খুব সহজেই দ্রুত করতে পারি। আমাদের ফার্স্ট অফ অল প্রশ্নটা ক্যালকুলেটরে তুলে নিতে হবে। তো এখানে রয়েছে tan ইনভার্স হাফ। তো tan ইনভার্স লেখার জন্য আমরা শিফটে চাপ দিয়ে তারপর 10-এ চাপ দিব, তাহলে tan ইনভার্স চলে আসবে। এরপর tan ইনভার্স হাফ লিখব, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, তারপর প্লাস tan ইনভার্স 1/5। তো শিফট 10, এরপর হচ্ছে 1
ভাগ 5 এটা লিখলেও হবে, প্লাস হচ্ছে 10⁻1/8, 1/8। তো এটা যদি আমরা করি তাহলে কিন্তু রেজাল্ট চলে আসে 45। এটা যেহেতু ডিগ্রি মোডে রয়েছে এজন্য 45 ডিগ্রি আসছে। আমরা যদি রেডিয়ান মধ্যে বের করতে চাই তাহলে শিফট, এরপর মেনু, তারপর অ্যাঙ্গেল ইউনিট 2-এ চাপ দিব, এরপর রেডিয়ান আছে 2 নাম্বারে, তো 2-এ চাপ দিব। তাহলে এরপর যদি আমরা সমান সমান দিই তাহলে দেখতেই পাচ্ছ π/4 চলে আসবে। 45 ডিগ্রি মানে কিন্তু π/4। তো আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এবং দ্রুত করতে পারি। আর যদি রিটেনে আসতো তখন আমাদেরকে এই নিয়মটা ফলো করে করতে হতো। আশা করি সবাই এমসিকিউটা বুঝতে পেরেছো। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক্সের সাপেক্ষে tan−1 3x - x³ ডিভাইডেড বাই 1 - 3x² এর অন্তরক সহগ কত। তো আমাদের প্রশ্নে যে রাশিটা দেওয়া রয়েছে এটা কিন্তু একটা সূত্র রয়েছে এটার। তো tan−1 3x - x³ ডিভাইডেড বাই 1 - 3x² এর সূত্র হচ্ছে 3 tan−1 x। এই জিনিসটার সূত্র হলো 3 tan−1 x। তো এবার এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডিডিএক্স করতে হবে। তো আমরা যদি এখানে লিখি ডিডিএক্স অফ 3 tan−1 x, তাহলে 3 এর জায়গায় 3 থাকবে এবং tan−1 xকে ডিডিএক্স করলে আসে 1/1 + x²। এটা কিন্তু সূত্র। আচ্ছা, তো এবার আমরা লিখতে পারি 3 একে উপরে হবে 3 আর নিচে হবে 1 + x²। তো এই রাশিটাকে ডিডিএক্স করলে আমরা পেয়ে গেলাম 3/1 + x²। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ। 17 নম্বর এমসিকিউতে বলা হয়েছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যা মানে হলো 1 + 2 + 3 +... এভাবে n পর্যন্ত। তো এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি কত হবে সেটা জানতে চেয়েছে। তো এর সরাসরি সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে n × n + 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি নাম্বারটা। একইভাবে আরও কিছু সূত্র রয়েছে, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ 1² + 2² + 3² এভাবে ... n²। তো বর্গের সমষ্টি বের করার সূত্র হচ্ছে n × n + 1 ইন্টু হচ্ছে 2n + 1 ডিভাইডেড বাই 6। একইভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি অর্থাৎ কিউবের সমষ্টি বের করারও সূত্র রয়েছে। তো সূত্রটি হচ্ছে n × n + 1, n × n + 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা এই জিনিসটাই লিখেছি। তো n × n + 1/2 এর জায়গায় আমরা কিন্তু চাইলে এই ধারাটা লিখতে পারি, এটার জায়গায় এই ধারাটা লিখতে পারি। তাহলে হবে 1 + 2 + 3 + ... n তার হোল স্কয়ার। তো এই তিনটা সূত্র আমরা মনে রাখব। আচ্ছা, তাহলে আমাদের এই এমসিকিউটার সঠিক উত্তর ছিল সি। 18 নম্বর এমসিকিউটি সরলরেখা থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে যে 2,270 ডিগ্রি এই বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত। তো এখানে যে বিন্দুটা দেওয়া রয়েছে এটার পোলার স্থানাঙ্ক দেওয়া রয়েছে। পোলার স্থানাঙ্ক মানে হলো r, থিটা। তো বুঝতে পারতেছো এখানে r এর মানটা হচ্ছে 2 এবং থিটা এর মানটা হচ্ছে 270 ডিগ্রি। আর কার্তেশীয় স্থানাঙ্ক বলতে আমরা বুঝি x, y, অর্থাৎ আমাদেরকে এখান থেকে x এবং y এর মানটা বের করতে হবে। তো x বের করার সূত্র আমরা জানি, x = হচ্ছে r cos থিটা এবং y = হচ্ছে r sin থিটা। তো আমরা যদি এবার মানগুলো বসিয়ে দিই তাহলে 2 cos থিটা হচ্ছে 270 ডিগ্রি এবং এখানে হচ্ছে 2 sin 270 ডিগ্রি। তো এই মানগুলো আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি বের করতে পারি। তো এর জন্য আমাদেরকে যেহেতু এখানে ডিগ্রি মোডে রয়েছে আমাদেরকে অবশ্যই ক্যালকুলেটরটাকেও ডিগ্রি মোডে থাকতে হবে। তো আমরা এখানে খেয়াল করব যে এখানে ডি লেখা আছে কি না। আচ্ছা, তো আমরা এখানে এই রাশিটা তুলে ফেলবো যেটা হচ্ছে 2 cos 270। তো আমরা এখানে লিখতেছি 2 তারপর cos এরপর 270। আচ্ছা, তো এর মানটা আমরা পেয়ে গেলাম 0। তাহলে এখানে লিখে দিচ্ছি 0। একইভাবে আমরা এখানে এবার সাইনটা বসিয়ে দিব। তাহলে 2
সাইন 270 ডিগ্রি, এর মানটা চলে আসলো -2। তাহলে দেখো আমরা কিন্তু এক্স এবং ওয়াই এর মানটা পেয়ে গেলাম 0 আর হচ্ছে -2। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই অর্থাৎ 0, -2। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি নাম্বারটা। চলো এবার 19 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস .2n হোল স্কোয়ার এর মান কত। তো এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি জানতে চেয়েছে, কিন্তু সেখানে 1 2 3 এভাবে থাকা লাগতো, এখানে আছে 2 4 6। তো এই জন্য ফার্স্ট অফ অল আমরা এটাকে একটু সিম্পলিফাই করব। তো 2 এটাকে কিন্তু আমরা লিখতে পারি 2 × 1 তার হোল স্কোয়ার প্লাস, এরপর রয়েছে 4, এটাকে আমরা লিখতে পারি 2 × 2 তার হোল স্কোয়ার। এরপর 6কে আমরা লিখতে পারি 2 × 3 তার হোল স্কোয়ার। এখানে যেহেতু n এর গুণিতক রয়েছে 2, এজন্য প্রত্যেকটাকে আমরা 2 এর গুণিতক আকারে লিখেছি। এরপর প্লাস .2n হোল স্কোয়ার। আচ্ছা, এরপর দেখো এখানে কিন্তু রয়েছে 2 স্কোয়ার × 1 স্কোয়ার প্লাস, এটাকেও আমরা লিখতে পারি 2 স্কোয়ার × 2 স্কোয়ার প্লাস, এটাকেও আমরা লিখতে পারি 2 স্কোয়ার × 3 স্কোয়ার। একইভাবে এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার × n স্কোয়ার। এটা লেখার কারণ হচ্ছে আমরা এবার সবার থেকে 2 স্কোয়ার কমন নিতে পারি। তো 2 স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে লাইনটা দাঁড়ায় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস .n স্কোয়ার। তাহলে দেখো এই জিনিসটা মানে কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আর এটার সূত্র কিন্তু আমরা একটু আগে শিখেছিলাম। তো এখন 2কে স্কোয়ার করলে হবে 4 ইন্টু, এটার সূত্র আমরা পড়েছিলাম যে n × n + 1 ইন্টু হচ্ছে 2n + 1 ডিভাইডেড বাই 6। তো এখন যদি আমরা এটাকে 4 দিয়ে গুণ করি তাহলে কাটাকাটি করলে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 থাকবে, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে থাকবে 3। তাহলে পেয়ে গেলাম 2/3 ইন্টু হচ্ছে n ইন্টু n + 1 ইন্টু হচ্ছে 2n + 1। তো এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই উত্তরটা কিন্তু বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। প্রশ্নে বলা হয়েছে যে NC12 = NC8 হলে 22 CN এর মান কোনটি হবে। তো এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমেই n এর মানটা দরকার। তো এখানে আমাদেরকে এই জিনিসটা দেওয়া আছে। দেখো আমরা জানি NCR1 = NCR2 যদি নাকি হয়, অর্থাৎ এই দুটো যদি সমান হয় এবং দুই ক্ষেত্রেই এই সংখ্যাটা যদি একই থাকে, তাহলে আমরা লিখতে পারি যে n = R1 + R2, অর্থাৎ উপরের সংখ্যাটা হবে এই দুটোর যোগফলের সমান। তো এই সূত্রটা কিন্তু আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি। দেখতে পাচ্ছ এটাও n এটাও n, তাহলে n এর মানটা হবে নিচের দুটোর যোগফল অর্থাৎ 12 + 8, তাহলে আমরা পেয়ে গেলাম 20। এবার আমাদেরকে বের করতে বলা হয়েছিল 22 CN, এটা মানে হলো 22 C, n এর জায়গায় আমরা বসাতে পারি 20, অর্থাৎ 22 C 20 এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ রয়েছে, তো আমরা এটা সরাসরি ক্যালকুলেটরের সাহায্যেই বের করতে পারি। তো এটা নিয়ম হচ্ছে আমরা ফার্স্টেই 22 লিখে দিব, এরপর C লেখার জন্য আমাদেরকে শিফট এরপর ভাগ চিহ্নে চাপ দিতে হবে। প্রথমে শিফট, তারপর আমাদের যে ভাগ চিহ্ন রয়েছে অর্থাৎ এই ভাগ চিহ্নে চাপ দিতে হবে, তাহলে কিন্তু C চলে আসবে। তো 22 তারপর C এরপর হচ্ছে 20, এটা লিখলে আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম 231। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি নাম্বারটা। তো ক্যালকুলেটর ছাড়াও আমরা এটা করতে পারি। কিভাবে করতে পারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো করার জন্য আমাদেরকে একটি সূত্র জানা লাগবে, সেটি হচ্ছে NCR। তো NCR এটা বের করার সূত্র হচ্ছে উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, উপরে n এজন্য n ফ্যাক্টোরিয়াল, নিচে r এজন্য নিচে হবে r ফ্যাক্টোরিয়াল, ইন্টু হচ্ছে এই দুটো সংখ্যার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল অর্থাৎ n - r ফ্যাক্টোরিয়াল। তো
তো দেখো এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে উপরে রয়েছে 22, তো উপরে হবে 22 ফ্যাক্টোরিয়াল, নিচে রয়েছে 20, তো নিচে হবে 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই দুটোর বিয়োগফল অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার 22 ফ্যাক্টোরিয়াল এটা মানে হচ্ছে 22 গুণ 21 গুণ 20, এভাবে করতে করতে কিন্তু 1 পর্যন্ত সবগুলো সংখ্যা গুণ করতে হবে। তো 20-এর পরে হবে 19, 18, 17 এভাবে 1 পর্যন্ত। তো অতগুলো সংখ্যা না লিখে আমরা সিম্পলি 20-এর পরে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে পারি। আর নিচে রয়েছে 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 2 গুণ 1 অর্থাৎ 2। তো এবার দেখো এই যে 20 ফ্যাক্টোরিয়াল, এই 20 ফ্যাক্টোরিয়াল আমরা কেটে দিতে পারি। আর হচ্ছে 22 আর 2 কাটলে হবে 11, তো 11 গুণ 21 আমরা ফাইনালি পেলাম 11 গুণ 21। আচ্ছা, তো এটাও কিন্তু আমরা খুব সহজেই একটা ট্রিকের মাধ্যমে করতে পারি। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করার একটা ট্রিক রয়েছে। তো ট্রিকটা হচ্ছে এখানে যে 21 রয়েছে অর্থাৎ 2 এবং 1, আমরা প্রথমে 2 লিখব, লাস্টে 1 লিখব, আর মাঝখানে লিখব এই দুটো সংখ্যার যোগফল। তো 2 আর 1 এই দুটো সংখ্যা যোগ করলে হয় 3, তাহলে 11 আর 21-এর গুণফল হলো 231। আমাদের কিন্তু একই রেজাল্টই এসেছে। এই জিনিসটা আমি আরেকবার দেখাচ্ছি। ধরো আমাদের কাছে রয়েছে 32 গুণ 11, তো এই গুণফলটিও আমরা ট্রিক দিয়ে করতে পারি। তো এখানে আমাদের রয়েছে শুরুতে 3 আর লাস্টে 2, তো আমরা এখানে শুরুতে 3 লিখব আর শেষে 2 লিখব, মাঝখানে লিখব এই দুটো সংখ্যার যোগফল। 3 আর 2-এর যোগফল হচ্ছে 5, তো এখানে লিখে দিলাম 5। তো যে কোনো সংখ্যাকে যদি 11 দিয়ে গুণ করতে হয় আমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেটর ছাড়াই গুণ করতে পারি। আচ্ছা, তো এখানে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা। এরই মাধ্যমে আমাদের সকল এমসিকিউ সলভ করা হয়ে গেল। আশা করি সবাই সবগুলো এমসিকিউ বুঝতে পেরেছো। এর পূর্বে আমরা কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভ করেছি, সেটার প্লেলিস্টের লিঙ্ক এবং খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের প্লেলিস্ট লিঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পারবে। এই লিঙ্কগুলোতে ক্লিক করে তোমরা ক্লাসগুলো করে নিবে। এবং এছাড়াও আমরা যে সকল কোশ্চেন ব্যাংক সলভ করেছি সেগুলোর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ক্লাসগুলো করে নেবে। আর আজকের ক্লাসটি এতক্ষণ করার জন্য ধন্যবাদ সবাইকে।